স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। আইনের শাসন প্রতিষ্ঠার কথা সরকারের মুখে মাঝে মধ্যেই উচ্চারিত হলেও সাম্প্রতিক সময় মানুষের আইনি অধিকারের বিষয়টি প্রশ্নের মুখে পড়ছে বারবার। খোদ শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে উঠছে বিভিন্ন অভিযোগ। সম্প্রতি গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় সংবাদ শিরোনাম হয়েছে পুলিশ। দীর্ঘদিনে উদ্ঘাটন করা যায়নি সাগরনীর হত্যা রহস্য, সুরা হয়নি বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ রহস্যকে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে এসেছে নানা উদ্বেগের কথা। এই অবস্থায় আজকে বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। মানুষের অধিকার রক্ষায় কতটা সফল জাতীয় মানবাধিকার কমিশন? মানবাধিকার রক্ষায় কতটা সচেতন আইন শৃঙ্খলা বাহিনী? মানুষের আইনি অধিকার সুরক্ষায় কতটা সফল রাষ্ট্র? বিচার বহির্ভূত হত্যার অভিযোগের সুরাহা হচ্ছে কতটা? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, একেবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbu@independent24.tv এই ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আছেন মানবাধিকার কর্মী, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর সাদত হোসেন। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি দেশের মানবাধিকার পরিস্থিতিগুলি জানতে কথা বলবো আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান মামুন আব্দুল্লাহ, রাজশাহী প্রতিনিধি আহসান হাবিব অপু এবং খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের সাথে। স্বাগত আপনাদেরও। ডক্টর মিজানুর রহমান, আপনি বিশ্ববিদ্যালয়ের একজন খুব জনপ্রিয় অধ্যাপক ছিলেন, আমরা আপনাকে শিক্ষক হিসেবে দেখেছি। আমি যদি একটু প্রশ্ন করি, জাতীয় মানবাধিকার কমিশন আপনার কাছে কত নম্বর পাবে 100-তে? দেখুন, এই প্রশ্নটি করবার সময় কি এসছে এখনো? আমরা সবেমাত্র যাত্রা শুরু স্যার, করেছি। মিড টার্ম একটা পরীক্ষা আছে না স্যার? হ্যাঁ, যদি মিড টার্ম যদি বলেন তাহলে আমি মিড টার্মে তো এখন আমি এই মুহূর্তে হয়তো আমি 100-র ভিতরে 60 দেব, 60 স্যার? সেটা কি স্যার আপনাদের আমলের 60 না এখনকার আমলের 60 স্যার? না, মানে 60 আমাদের আমলে না। আপনার আমলে ফার্স্ট ক্লাস নাম্বার, 60 দেব। ফার্স্ট ক্লাস নাম্বার। জি স্যার, আমি যদি অল্প দু একটি ঘটনার কথা বলি যেগুলি নিয়ে আপনি অতি সম্প্রতি উদ্বেগ জানিয়েছেন। সিলেটে কারাগারে ঢুকতে না পারার কথা যদি আমরা বাদও দেই, সেটা 30 সেপ্টেম্বর 2011-র কথা। নরসিংদীতে বন্দুকযুদ্ধে নিহত 6 জনের বিষয়ে আপনি জানিয়েছেন, আপনাকে জানানোর কথা। পদোন্নতির আগে মানবাধিকার কমিশন নিয়ে আপনাকে ছাড়পত্র দেওয়ার জন্য আপনাকে জানাতে বলেছেন। ইলিয়াস আলী উদ্ধারে ব্যর্থতা রাষ্ট্রের বলেছেন আপনি। ক্রস ফায়ার কমেছে, গুপ্ত হত্যা বেড়েছে বলে আমি শুধু সাম্প্রতিক কালে আপনার এইসব বিষয় সত্য স্যার 60 পাবে স্যার? আপনি খুবই উদার শিক্ষক, মানে নম্বর দেওয়ার ক্ষেত্রে। দেখুন, আপনি কিন্তু যেগুলো উল্লেখ করছেন জি, সবগুলোই কিন্তু আমাদের মানবাধিকারের একটি বিশেষ ক্ষেত্রকে কেন্দ্র করে, যেটি হচ্ছে রাজনৈতিক এবং নাগরিক অধিকার। সুতরাং আমি ওই ঢালাও, আপনি যদি শুধুমাত্র নাগরিক এবং রাজনৈতিক অধিকারের কথা বলেন তাহলে সেখানে হয়তো একটু ভিন্নতর হবে। আচ্ছা, কিন্তু যদি আমি সার্বিক মানবাধিকার পরিস্থিতির কথা বলি, সার্বিক মানবাধিকার পরিস্থিতির মধ্যে কি কি আছে স্যার? যেখানে আমি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার নিয়ে আসব, সেগুলো যদি আমি আমার বিবেচনায় নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের অগ্রগতি সাধিত হয়েছে, যেটি আশাব্যঞ্জক। এবং আমরা সবেমাত্র যাত্রা শুরু করবার পরে যতটুকু আমরা করতে পেরেছি এটি কিন্তু আমাদের জন্য একটা বিশেষ বার্তা বহন করে এবং সেই হিসেবে কিন্তু একটু বেশি নম্বর পাওয়াটাই আমার মনে হয় যৌক্তিক হবে। আমি শুধু একটু উদাহরণ দিই আপনাকে। জি স্যার। আপনি দেখুন, অধুনা যে ঘটনাটি ঘটেছে, যে পুলিশের সাংবাদিক নির্যাতনের ঘটনায় কেন্দ্র করে, আপনারা জানেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্যকে কেন্দ্র করে নানা রকমের তোলপাড় হয়েছে, অনেকে অনেক রকম মন্তব্য করেছেন এবং উনি বলেছেন একজন বলেছেন নিরাপদ দূরত্ব থেকে দায়িত্ব পালন করতে হবে, আরেকজন বলেছেন যে পুলিশের ব্যবহার আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এবং আপনি জানেন যে আমরা গত পরশু জাতীয় মানবাধিকার কমিশনের পুরনো কমিশনে আমরা সভা আহ্বান করেছিলাম বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবার জন্য এবং আমাদের করণীয় নির্ধারণ করবার জন্য। এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের মিটিংয়ের পরে একটি পত্র প্রেরণ করি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে যে আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই পুরনো কমিশন, এবং আমাদের উদ্বেগ এবং আমাদের উৎকণ্ঠের কথা আমরা তাকে জানাতে চাই এবং বিশদ আলোচনা করতে চাই মানবাধিকার পরিস্থিতি নিয়ে। তারপরেই কিন্তু আপনি দেখেছেন যে, আপনি আজকে খবরের কাগজে যেটা দেখেছেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ দেখুন, যখনই জাতীয় মানবাধিকার কমিশন একটি পদক্ষেপ গ্রহণ করতে চেয়েছে, যখনই আমরা তার সঙ্গে সাক্ষাৎ আমরা প্রার্থনা করেছি, তখনই কিন্তু উনি দুঃখ প্রকাশ করেছেন এবং জনগণের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে যেটা দূরত্বের সৃষ্টি হয়েছিল সেই দূরত্বটা কমিয়ে আনবার জন্য কিন্তু এটা একটা, আমি বলবো যে একটা দৃঢ় পদক্ষেপ। ট্রান্সলেশনটা পারতেছি না, কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি, ইজ ইট এনাফ? অবভিয়াসলি ইটস নট এনাফ। এটা 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 আমরা কিন্তু কখনোই বলিনি যে দিস ইজ এনাফ। আমরা কিন্তু সবসময় বলি যে যখনই মানবাধিকার লঙ্ঘনের কথা আমরা বলি, আমরা যদি পরিসংখ্যান দেখি, সেই পরিসংখ্যানগত দিক থেকে যদি দেখা যায় যে একটা নিম্নমুখী ধারা আমরা লক্ষ্য করছি, যে আগের তুলনায় হয়তো অনেকাংশ ভালো হয়েছে, একই সঙ্গে আমরা এই কথাটাও বলি যে বাট উই ক্যানট বি কমপ্লেসেন্ট, আমরা এতে আমরা আত্মতুষ্টিতে ভুগতে পারি না। আগের চেয়ে অনেকখানি ভালো হয়েছে স্যার কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে
না বেশিরভাগ ওইভাবে বিশদ আলোচনা বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে কিন্তু আগের চেয়ে খারাপ কিন্তু হয়নি। ঠিক আছে স্যার, আমরা আসবো আপনার কাছে আবার। আমি একটু সুলতানা কামালের কাছে আসি, যে আমি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীকে উদ্ধৃত করতে চাই এই বিষয়ে, যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কালকে রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার দিন একটি মিটিংয়ে উনি এরকম বলেছিলেন যে মিট দ্য রিপোর্টার্সে, যে আপনারা কি চান না সন্ত্রাসীরা ধরা পড়ুক? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ সন্ত্রাসী ধরা, সন্ত্রাসী ধরতে গেলে তারা যদি গুলি চালায় তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যটা কি হবে আপনারাই বলেন। জীবন রক্ষার্থে তখন গুলি চালাতেই হবে, এজন্য কি তারা সন্ত্রাসী ধরতে যাবে না? না, এটার উত্তর আমরা কিন্তু অনেকবারই দিয়েছি, কারণ এই ধরনের কথা প্রথম থেকেই যখন আমরা বিচার বহির্ভূত কিংবা সংবিধান বহির্ভূত হত্যাকাণ্ড যেটা বলছি, ক্রস ফায়ার খুব সহজ ভাষায় মানুষ বোঝে, সেটা নিয়ে যখন কথা তুলেছি তখন থেকেই কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই একই কথা বলে যাচ্ছেন, যে আমার পুলিশ কি চুপ করে দাঁড়িয়ে থাকবে, আমার পুলিশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি খাবে, আমার পুলিশ কি কোনো রকম প্রতিক্রিয়া দেখাবে না। এই ধরনের কথা কিন্তু তিনি সবসময় বলে থাকেন। তবে একটা তো ব্যাপার আছে যে বাস্তবতা বলে কিছু কিছু জিনিস আছে, যেখানে গোলাগুলি হয় সেখানে যেই বাস্তবতা থাকে, যেই পরিস্থিতির উদ্ভব হয়, যেখানে একতরফা হত্যাকাণ্ড ঘটে সেখানে কিন্তু সেরকম পরিস্থিতি হয় না, পরিস্থিতির মিল পাওয়া যায় না। আমরা যখন কোনো কথাবার্তা বলি, আইন ও সালিশ কেন্দ্র কিন্তু নিজস্ব একটা তদন্ত টিম আছে, একটা তদন্ত বিভাগ আছে আমাদের, এবং তারা কিন্তু প্রত্যেকটি ঘটনা যেখানে আমরা কথা তুলেছি নিজেরা তদন্ত করে তারপরে সেটার একটা প্রতিবেদন নিয়ে তারপরে আমরা কথা বলেছি, এবং কোনো জায়গায় এরকম কোনো পরিস্থিতির আভাস কিংবা পরিস্থিতির প্রমাণ, পরিস্থিতির সাক্ষ্য আমরা পাই নাই যেখানে বলা হয়েছে যেখানে একটা গোলাগুলির মতন পরিস্থিতির উদ্ভব হয়েছিল। গোলাগুলি হলে তো দুই পক্ষের গুলির শব্দ পাওয়া যাবে, সেই জায়গা গাছপালা যদি থাকে সেখানে কোথাও না কোথাও সেই গুলিগুলি লাগবে, গুলির খোসাগুলি কোথায়? একটা কথা বললে সেটা তো সাক্ষ্য প্রমাণ দিতে হয়, যেমন আমরাও যখন একটা অভিযোগ করি আমাদের সাক্ষ্য প্রমাণ হাজির করতে হয়, যখন রাষ্ট্রপক্ষ থেকেও কোনো অভিযোগ আসে সেই অভিযোগেরও কিন্তু সাক্ষ্য প্রমাণ থাকতে হয়। আজ পর্যন্ত কি সেটা কোনো জায়গায় উপস্থাপিত হয়েছে? সেগুলি নিয়ে কথা হয়েছে, এবং আজ পর্যন্ত একটি পুলিশও সেরকম ভাবে আহত হয়নি, কোনো পুলিশ নিহত হয়নি সন্ত্রাসীদের হাতে। শুধুমাত্র দুঃখজনকভাবে সেই ব্যক্তি যেই হন না কেন, সন্ত্রাসীও হতে পারেন নাও হতে পারেন, আমরা সেটা জানি না, কারণ বিচারের মধ্যে দিয়ে তার কোনো কিছুই প্রমাণিত হয়নি, যে ব্যক্তিটি হাত পা বাঁধা অবস্থায় র্যাবের সঙ্গে সেই জায়গায় উপস্থিত হচ্ছেন কিংবা পুলিশের সঙ্গে সেই জায়গায় উপস্থিত হচ্ছেন, শুধুমাত্র তিনি নির্মমভাবে ছিন্ন ভিন্ন হয়ে মারা যাচ্ছেন। এটা তো মানে গোলাগুলি হওয়ার কোনো লক্ষণ সেখানে দেখা যায় না। যারা ক্রাইম নিয়ে কাজ করে, যারা এই সমস্ত নিয়ে ইনভেস্টিগেশন করে, যারা ডিটেকশনের কাজে থাকে, তারা কিন্তু আলামত দেখে, পরিস্থিতি দেখে বলতে পারে যে সেই জায়গায় বিষয়টা কিরকম হয়েছিল, এবং সেটা ছাড়া আমরা কখনো কথা বলি নাই। আপা, ওই যে আপনার সঙ্গে আমাদের এই অনুষ্ঠানেই র্যাবের মুখপাত্র যিনি আছেন, যে কমান্ডার সোহেল, উনি একটা হিসাব দিয়েছিলেন যে উনাদের বেশ কিছু লোক আহত হয়েছেন, কেউ কেউ হাসপাতালে আছেন, এরকম একটা হিসাব কিন্তু তারা দেয়। কখনো কখনো হয়েছেন, কিন্তু কোন কোন পরিস্থিতিতে হয়েছেন সেটাও আমরা জানি, জি, সেখানটা তো জানা আছে। সেটা হলে কি আর মিডিয়ায় সেটা আসছে না খবর? আসার সঙ্গে সঙ্গে তো তারা হাসপাতালে যাচ্ছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দেখতে যাচ্ছেন, আমরা দেখতেও পাচ্ছি যে কোন অবস্থায় তারা আহত হয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে সেরকম হতেই পারে, কিন্তু এখন পর্যন্ত যেভাবে কথা বলা হয় যে শুধুমাত্র আক্রমণ হলেই পুলিশ বাহিনী কিংবা র্যাব গুলি ছুটছে এবং হত্যাকাণ্ড ঘটছে, যেই সমস্ত হত্যাকাণ্ডগুলি নিয়ে আমরা কথা বলেছি সেখানে অধিকাংশ ক্ষেত্রে 99% ক্ষেত্রে কিন্তু হয়েছে একতরফা গোলাগুলি, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তবে আমি একটুখানি একটা 1-2 মিনিট হয়তো একটু সময় নেব ডক্টর মিজানের কথার সূত্র ধরে, এবং সাহারা খাতুন যেটা বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একদিক থেকে কিন্তু আমি এটা বলবো যে পুলিশের কিছু কিছু আচরণের কিন্তু উন্নতি ঘটেছে। আমি বলি কোথায়? যে সমস্ত জায়গা মডেল থানা হিসাবে তারা স্থাপন করেছেন, যেখানে যেখানে নারী পুলিশ দেওয়া হয়েছে, এবং পুলিশ বাহিনীর সঙ্গে সমাজকর্মী হিসাবে যাদেরকে বলা হয়েছে যে সঙ্গে থাকবে কথাবার্তা বলার জন্য, বিশেষ করে আমরা তো নারীদের বিষয় নিয়ে কাজ করি, নারীদেরকে নিয়ে যখন গেছি, এবং তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারটা, সেটা কিন্তু অনেক ভালো একটা কাজ হয়েছে। কাজে একেবারে ঢালাওভাবে যে পুলিশের সর্বক্ষেত্রে অবনতি হয়েছে সেটাও না, কিছু কিছু ক্ষেত্রে যেখানে এই কাজগুলি হয়েছে সেখানে ভালো হয়েছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা জায়গায় পুলিশ এমন এমন আচরণ করছে যে ভালো কাজগুলি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেখানেই আমাদের কথা যে তোমরা যদি ভালো কাজগুলি করতে পারো, যদি এই উদাহরণগুলি স্থাপন করা যায়, তাহলে এখানে কেন
সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যেটা এই বিষয়গুলিকে বন্ধ করে প্রতিহত করে ওই জায়গায় পুলিশ বাহিনীর সামগ্রিক চরিত্রটাকে দাঁড় করাতে পারে। একটা কথা হচ্ছে না, মিন একটা চরিত্রের কথা তো বলা হয় যে কেউ খুব ভালো করতে পারে, কেউ শূন্যতে পড়ে আছে, তো তার তাহলে গ্রেডিংটা কি হবে? তখন তো গ্রেডিং তার নিচে নামতেই থাকবে, এবং সেইভাবেই পুলিশ বাহিনী সমালোচনার সম্মুখীন হচ্ছে। আমি একটু ডক্টর সাদেত হোসেনের কাছে আসবো, তার আগে ডক্টর মিজানুর রহমানের জন্য একজন একটি বার্তা পাঠিয়েছেন, তার নাম আনিসুল হক। তিনি বলেছেন যে মিজান স্যার রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের ম্যাক্সিম গোর্কি ডাঙ্কর গল্প শুনিয়েছিলেন, তিনি নিজে এখন ডাঙ্ক হতে পারছেন না কেন? আমরা এই প্রশ্নটির উত্তর নিয়ে আসবো। ডক্টর সাদেত হোসেনের কাছে জানতে চাইছিলাম যে গতকাল একটি জাতীয় দৈনিকে আয়োজিত একটি গোল টেবিলিতে আপনি একটি মন্তব্য করেছিলেন যে নিয়ন্ত্রণকারীরা পুলিশ বাহিনী সম্পর্কে এখন আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, এই সম্পর্কে আমাদের একটু বিশদ। এটা আমাদের মনে হয়েছে জি। যে বিভিন্ন ঘটনাগুলি দেখে যে মনে হচ্ছে যে একটা যে স্ট্রাকচার অফ কমান্ড যেটা থাকে, জি। মনে হচ্ছে সেরকম বোধহয় নাই। নিচের দিকের এরা যে কাজগুলি করছে তারা মনে হচ্ছে অনেকটা এত কনফিডেন্ট হয়ে গেছে যে আমার কিছু হবে না। কারণ তারা যে কাজগুলি করছে, যে ধরনের কথাবার্তা বলছে, এগুলি কিন্তু ট্রেইনড পুলিশ অফিসার করার কথা নয়, বলার কথা নয়। তাতে মনে হচ্ছে তাদের উপরের দিকে যে যারা আছে যে তারা যে কিছু খুব তাড়াতাড়ি তাদেরকে পানিশমেন্ট দিতে পারবে বা তাদের এটার প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারবে, এটা সম্পর্কে বোধহয় তারা এখন মোটামুটি সন্দিহান। তারা মনে করে যে কিছুই করতে পারবে না। এটা আমি কালকেও যেটা বলেছি, আর একটা ইয়েতেও বলেছি, আমরা প্রশাসনিক ভাষায় বলা হয় ওভারলে। ওভারলে মানে হচ্ছে যদি আপনি আপনার ইমিডিয়েট নিয়ন্ত্রণকারী কর্তার উপরে যদি আপনার কোনো লিঙ্ক থাকে, অর্থাৎ আপনি যদি আরো হায়ারার্কিক্যালি উপরের লোকদের সাথে সোশ্যাল ওভারলে হতে পারে, আত্মীয়তার কারণে হতে পারে, প্রফেশনাল কারণে হয়তো একই সাবজেক্টে পড়েছেন, একই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এগুলির কারণে যদি আপনার একটা মানে ইনফর্মাল চেইন অফ কি বলা যায় কমিউনিকেশন বা অ্যাক্সেস যদি হয়ে যায়, ইনফর্মাল চ্যানেল অফ অ্যাক্সেস যদি হয়ে যায়, তখন আপনি ইমিডিয়েট কর্মকর্তাকে খুব একটা মানবেন না। তো আমরা কালকে ইনফ্যাক্ট অনেকেই আমি দেখলাম প্রশ্ন করেছে দু একজন পুলিশ অফিসারকে যে আপনি কি একে বদলি করতে পারবেন, ওকে বদলি করতে পারবেন, ওখান থেকে আপনি অ্যাকশন নিতে পারবেন। সেজন্য দেখা যাচ্ছে যে যেই পর্যায়ের কর্মচারী কর্মকর্তা তারা যেই সাবধানতা এবং যে ভয়ভীতি বলবো সতর্কতার সাথে কাজ করার কথা, সেটা তারা করছে না। তাদের আচরণের মধ্যে উচ্ছৃঙ্খল ভাব দেখা যাচ্ছে। তাতে মনে হচ্ছে যে একটা ড্যাম কেয়ার ভাব, একটা বেপরোয়া ভাব এসে গেছে, এবং সেটার থেকেই কেন্দ্র করে আমরা বলছি যে বোধহয় চেইন অফ কমান্ডের মধ্যে কোনো সমস্যা দেখা দিচ্ছে। স্যার, আমার খুব একটু জানতে ইচ্ছা করে যে এইটা কি এই প্রবলেমটার কি শুরু এখন, না আর একটু মানে কোন জায়গা থেকে এটা শুরু হলো? এটা তো আমরা যেটা দেখছি আরো আগ থেকে কিন্তু বাংলাদেশের অসুবিধা হচ্ছে, দুঃখ হচ্ছে, যতই দিন যায় ততই এটা অ্যাগ্রেভেট বা অধিকতর খারাপ হতে থাকে। হয়তো প্রথমে অল্প অল্প ছিল, তারপর দেখা গেল যে পরের গভর্নমেন্ট যখন আসছে আরেকটু বেড়েছে, পরের গভর্নমেন্ট যখন এসছে আরও বেড়ে যায়। এটা আসলে হয় কি, আপনাকে বলি, কনফ্রন্টেশনাল পলিটিক্সের এই জিনিসটা হয়ে যায়। যারা ক্ষমতায় আসে তারা কিন্তু এসে, আমি কয়েকটা গভর্নমেন্টকে ধরি, কনফ্রন্টেশনাল পলিটিক্সের এই জিনিসটা হয়ে যায়। যারা ক্ষমতায় আসে তারা কিন্তু এসে, আমি কয়েকটা গভর্নমেন্টকে তো দেখেছি, তারা ভালো কাজ করতে চেষ্টা করে, কিন্তু কিছুদিন পরে পাওয়ার কন্টেন্ট একটা জিনিস আছে। পাওয়ার কন্টেন্ট যখন তাকে এসে বলে, ওই হয়তো তার যারা এখন মার খাচ্ছে, যারা এখন হয়তো খারাপ অবস্থার মধ্যে আছে, বঞ্চিত হচ্ছে, তারা বলেন না আমরা কষ্ট পেয়েছি, এদেরকে কষ্ট দিতে হবে, আমরা তখন রাস্তায় মার খেয়েছি, আমাদের কথা শুনতে হবে, আজকে আপনি এদের কথা শুনলাম না, তখন আপনাকে ওই কনফ্রন্টেশনাল পলিটিক্সে আবার নিয়ে যায়। এবং ওয়ান্স ইন কনফ্রন্টেশনাল পলিটিক্স আর পাওয়ার গেম ইজ নেভার এ ফেয়ার গেম। স্যার, এইরকম একটি পরিস্থিতি তো স্যার ব্যুরোক্রেটদের একটা দায়িত্ব পালন করার কথা, যারা এইটার একটু মিটিগেট করবে। সেই ক্ষেত্রে ব্যুরোক্রেটরা কি করে? স্যার, আপনি নিজেও হোম সেক্রেটারি এখন আসলে সেই শক্তি নাই। স্যার, আপনি যখন হোম সেক্রেটারি ছিলেন তখন ব্যুরোক্রেটসরা, আমি যেটা বলবো, এটাকে বলে যে ঠিক যে ইনার সার্কেলের মধ্যে কিন্তু ব্যুরোক্রেটসরা অনেক দিন থেকেই নাই। এটাকে ম্যাগপাই মানে পরের সার্কেলটা একটু দূরে। আপনি নিজেও সরকারি চাকরি করেছেন, দেখেছেন যে একটু দূরে অবস্থান করি আমরা। ঠিক, আমি তো ধরেন ক্যাবিনেট সেক্রেটারি ছিলাম, কিন্তু ইনসাইডার না। ইনসাইডার তখন ভিন্ন লোকরা আসে, তারা আপনার নিজেরা সিদ্ধান্ত নেয়,
এবং অনেক কিছু আপনি জানতেও পারবেন না। ব্যুরোক্র্যাটসরা কিন্তু যারা ক্ষমতা ওয়েল্ড করে, রিয়েলি পাওয়ার ওয়েল্ড করে, তারা কিন্তু ঠিক নিউট্রাল টাইপের নয়, তারা পলিটিক্যালি অ্যালাইন্ড। এবং আস্তে আস্তে এখন যারা ধরেন পুলিশের অনেকেই হয়তো বা সরকারি অন্যান্য মিনিস্ট্রিতে কিছু কিছু লোক মনে করবে যে দিনকাল যেরকম পড়েছে, আগামী পরে গভর্নমেন্ট চেঞ্জ হলে আমাকে তো সরাই দিবে, সুতরাং আমার এই 2 বছর অযথা নিউট্রাল হয়ে আর কি লাভ, আমি বংশ এই গভর্নমেন্টের সাথে যতদূর পারি টোটালি অ্যালাইন করি এবং যেটুকু বেনিফিট নিতে পারি সেটাই ভালো, কারণ আমি যদি এখন নিউট্রালও হই আগামী গভর্নমেন্ট আসলে আমাকে ছাড়বে না। এটা খুবই একটা হতাশাব্যঞ্জক পরিস্থিতি। আমরা ডক্টর মিজানুর রহমানের কাছে আসবো, তার আগে আমরা একটু ঢাকার বাইরে মানবাধিকার পরিস্থিতি একটু জেনে আসি। কথা বলছি চট্টগ্রামের আবাসিক প্রধান মামুন আব্দুল্লাহর সঙ্গে। মামুন, চট্টগ্রামের আইন শৃঙ্খলা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের কিছু বলুন। ধন্যবাদ খালেদ। আসলে চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি দেশের অন্য অঞ্চলের তুলনায় কিছুটা ভালো বলে এখানকার সংশ্লিষ্ট লোকজন আমাকে বলেছেন। আমি কথা বলেছি মানবাধিকার কর্মী, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে। তারা আমাকে বলেছেন যে, এবং এটা সত্যি যে চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি প্রশাসন কর্তৃক খুব বেশি লঙ্ঘিত হচ্ছে না, তবে বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটছে। যেমন এখানে কিছু হত্যা গুমের ঘটনা ঘটেছে, বিশেষ করে 2 জন নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং একজন প্রবীণ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন প্রায় 2 বছর, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একজন মেডিকেল কলেজের একজন ছাত্রীও রহস্যজনকভাবে নিখোঁজ আজকে প্রায় 2 বছর ধরে। কিন্তু পুলিশ বলছে এরা সম্ভবত স্বেচ্ছায় আত্মগোপন করেছে, কিন্তু আত্মগোপন যে স্বেচ্ছায় করেছে সেটারও সুনির্দিষ্ট কোনো প্রমাণ পুলিশ উপস্থাপন করতে পারেনি। আর ডক্টর সাদাত হোসেন যে কথাটা বলেছেন সেটা এখানে চট্টগ্রামের প্রশাসনের মধ্যে আমি লক্ষ্য করেছি যে ওভারলে করা পুলিশের মধ্যে। পুলিশের আমি এমনও দেখেছি, চট্টগ্রামের একজন পুলিশ কমিশনার আমাকে বলেছেন, ভাই অমুক কনস্টেবলকে তো পর্যন্ত আমি ট্রান্সফার করতে পারছি না, কারণ ওই কনস্টেবলের সরাসরি যোগাযোগ আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অথবা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এই ধরনের লেভেলে। তো আমি কি করে এদেরকে করব? চট্টগ্রামের একজন পুলিশ সুপারও আমাকে একই ধরনের কথা বলেছেন যে কোন থানায় কোন ওসি আসবে সেটা তো আমি ঠিক করতে পারছি না, আমি কি করে এদেরকে কন্ট্রোল করব? ঠিক একই ধরনের পরিস্থিতি চট্টগ্রামেও আছে। আরেকটা বিষয়, এখানে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন 1997 সালে রাউজান থানা হাজতে সীমা রানী নামে একজন কিশোরীকে ধর্ষণ করেছিল পুলিশ এবং পরবর্তী সেটার বিচার হয়েছিল। কিন্তু আরেকটা বড় ঘটনা এখনো সারা দেশের মানুষের কাছে মনে আছে, যে সেটা হলো বাঁশখালীতে যে 11 জন সংখ্যালঘু পরিবারকে নৃশংসভাবে পুড়িয়ে মারা হয় বিগত জোট সরকারের আমলে। সেটার বিচার কিন্তু এখনো হয়নি, বিচার প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করা হচ্ছে। এটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘনের একটা উদাহরণ বলা যায়। চট্টগ্রামের কারাগারের মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি প্রথমে শুরু করেছিলেন চট্টগ্রামের পরিস্থিতি সব মোটামুটি ভালো, আমরা অবশ্য তার মানে ভালোটার লক্ষণ দেখে মনে হয় ভয়াবহ অবস্থা। খুলনার সোহেল মাহমুদের কাছে, সোহেল মাহমুদ, খুলনার অবস্থা আমাদেরকে একটু বলুন সংক্ষেপে খুব। হ্যাঁ, ধন্যবাদ খালেদ। খুলনাতে বর্তমানে সবচেয়ে আলোচিত যে বিষয়টা রয়েছে, এখানকার একজন শিক্ষার্থী, ওর নাম পরশে, খুলনার দৌলতপুরে একজন পাট ব্যবসায়ীর ছেলে, সে অপহরণ হওয়ার প্রায় 15 দিন পার হয়ে গেলেও তার কিন্তু অস্তিত্ব এখনো পাওয়া যায়নি। কিন্তু সম্প্রতি এটা নিয়ে খুলনাতে ব্যাপক আলোচনা হয় এবং মানববন্ধন এবং প্রেস কনফারেন্সের মতো বেশ কিছু ঘটনা ঘটেছে। তো আমাদের খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন থেকে বলেছিলেন যে পুলিশের অযোগ্যতার কারণেই কিন্তু এই পরশের অপহরণের ঘটনাটা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তার পরপরই পুলিশ অবশ্য একটি লাশকে দেখিয়ে বলেছে যে এই লাশটি যেটা উদ্ধার হয়েছিল এটা পরশেরই লাশ এবং সেরকম একটা স্বীকারোক্তিও তারা দেখিয়েছে। কিন্তু পরশের পরিবার সেটাকে গ্রহণ করেনি এবং তারা প্রত্যাখ্যান করে বলেছে যে এটা আমাদের ছেলের লাশ না, সেটা ডিএনএ পরীক্ষার অপেক্ষায় আছে। আর সম্প্রতি খুলনাতে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, তার মধ্যে মানবাধিকার লঙ্ঘনের মতো যে সবচেয়ে বড় ঘটনাটি ছিল সেটা হলো যে পুলিশ কর্তৃক 2 জন পিকেটারকে হরতালের সময় ধরে নিয়ে ঝুলিয়ে পেটানোর মতো একটা ঘটনা ঘটেছিল। তো তারপরেও কিন্তু সেরকম কোনো পদক্ষেপ দেখা যায়নি যে ওই পুলিশের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। খালেদ। সোহেল, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর অবস্থা শুনবো আহসান হাবীব অপুর কাছে। রাজশাহীর আসলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে এখানকার মানবাধিকার সংগঠনগুলো। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মানে একের পর এক হত্যা বা অপহরণের ঘটনাগুলো কিছুদিন গ্যাপ থাকলে দেখা যায়, তা কতদিন পরে আবার এরকম ঘটনা ঘটছে। এ নিয়ে আসলে তারা উদ্বেগ জানিয়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ জানাচ্ছে এখানকার মানবাধিকার সংগঠনগুলো। আমরা গত মাসের যে তথ্য জেনেছি 54টি নারী শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়া গত 12 দিন আগে অপহরণ হয়েছে রাজশাহীর একজন ব্যবসায়ী, গার্মেন্টস
ব্যবসায়ী, তাকে পুলিশ এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। আর একেবারে গত বৃহস্পতি যে বারের ঘটনা, যেটা রাজশাহী অঞ্চলের রাজশাহী নাটোর জেলার যে ঘটনাটি, সেখানে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং যারা মুক্তিপণের দাবি করার পরপরই তাকে হত্যা করে লাশ গুম করে রাখে। এই ঘটনাগুলো আসলে এই অঞ্চলের মানুষকে ভাবিয়ে তুলেছে এবং বিভিন্ন সময়ের ঘটনাগুলো আসলে সাধারণ মানুষকে মাঝে উদ্বেগ বাড়াচ্ছে। খালিদ। অপু, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনি সারা দেশে এবং পুরনো আমাদের দর্শকের পাঠানো প্রশ্নটিতে ফিরে আসি। স্যার, আপনি ডাঙ্ক হতে পারছেন না কেন? আচ্ছা, দেখুন, আমি প্রথমে একটু বলে নিই জি। যে আপনারা তিনজন প্রতিনিধি তারা যে সমস্ত ঘটনাগুলো বলেছেন, জি। এগুলো কিন্তু আমাদের নির্দিষ্ট 3টি জেলাতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলে। এগুলোকে কিন্তু কোনোভাবেই ঢালাওভাবে মানবাধিকার পরিস্থিতি হিসেবে চিহ্নিত করাটা উচিত নয়, সেটি রাষ্ট্রের প্রতি অবিচার করা হবে। কেননা আমাদের কিন্তু দেখতে হবে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে রাষ্ট্র কি ব্যবস্থা গ্রহণ করেছে, নাকি রাষ্ট্রের মদতেই কাজগুলো হচ্ছে। যদি রাষ্ট্রের মদতে হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এগুলো হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন। কিন্তু যদি একজনকে অপহরণ করে নিয়ে যায় কোনো অপরাধী চক্র, এটি কিন্তু মানবাধিকার লঙ্ঘন তাৎক্ষণিকভাবে আমরা বলবো না। আমরা দেখব যে আমাদের পুলিশ বাহিনী বা র্যাব তাকে খুঁজে বের করবার জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেটা যথাযথ মনে হচ্ছে কিনা, যৌক্তিক মনে হচ্ছে কিনা। যদি আমরা মনে করি যে সেটাকে একদম উপেক্ষা অবজ্ঞা করা হচ্ছে এবং খুব ঢিলেঢালা ভাবে লোক দেখানো মতন করে আপনার তদন্ত চলছে, তখন প্রশ্ন উঠবে রাষ্ট্রের সম্পৃক্ততা। শুধু এই সূক্ষ্ম ব্যবধানটা, তফাৎটা কিন্তু আমাদের মনে রেখে আমাদের কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মানবাধিকার পরিস্থিতি এই দুটোর মধ্যে একটু তফাৎ নির্ণয় করা বাঞ্ছনীয়। স্যার, 3টি জায়গাতেই কিন্তু স্যার গুমের কথা এসেছে। জি। আপনি বলেছেন কিন্তু গুম হচ্ছে, আপনি বিভিন্ন বক্তব্যে ক্লাসরুমের বাইরে, সেমিনারে, বিভিন্ন জায়গায় কিন্তু আপনি বলেছেন যে গুম কিন্তু সাংঘাতিক ধরনের অপরাধ, যেটাকে যেটা মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ। এখন দেখুন জিনিসটা হচ্ছে, আমি কিন্তু বলছি যে গুম হতে পারে, নিখোঁজ হয়ে যেতে পারে 3 ভাবে। জি। একটু হচ্ছে যেটা যে আপনার একজন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে গুমটাকে একজন আমার স্বেচ্ছায় আমি লোকচক্ষুর আড়ালে চলে যেতে পারি নানা কারণে। জি। আরেকটা হতে পারে অপরাধী চক্র আপনাকে ধরে নিয়ে নিখোঁজ করে রেখেছে। তৃতীয় হতে পারে যে রাষ্ট্রের মদদে, রাষ্ট্রের সংশ্লিষ্টতা আপনি হচ্ছেন। যে কোনো কারণেই হোক না কেন, চূড়ান্ত বিচার আমরা যেটা বলি সেটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। স্যার, ধরা যাক স্যার আমি স্বেচ্ছায় এখন গুম হয়ে গেছি, কিন্তু আমার মেয়ে তো আইসে, আমার বউ তো আইসে আর বলবে না যে ওকে খুঁজে দাও। স্বেচ্ছায় গেলে তাকে বলে তো যাওয়ার কথা। অবশ্যই তখন তো রাষ্ট্রের দায়িত্ব পড়ে থাকে। তখন হচ্ছে অপরাধী, তখন হচ্ছে রাষ্ট্র অপরাধীকে খুঁজে বের করা, কে তাকে অপহরণ করে নিয়ে গেছে। সুতরাং এটি তখন রাষ্ট্রের দায়িত্ব পড়ে। আর যদি রাষ্ট্রের কোনো বাহিনী, রাষ্ট্রের কোনো অঙ্গ প্রতিষ্ঠান যদি সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি তার গুমের পেছনে কোনো ধরনের ভূমিকা পালন করে থাকে, তাহলে তো সেখানে সরাসরি মানবাধিকার লঙ্ঘনের কথা বলে আমরা। স্যার, আমি অবশ্য পার্থক্যটা ভালো বুঝতে পারতেছি না, আমি এত ভালো ছাত্র না, কিন্তু আমি জানি, আমি একটু সুলতানা আপার কাছে আসবো যে স্যার যে কথাগুলি বললেন সেগুলি একটু ব্যাখ্যা, আমাদের দর্শকদের জন্য। আমরা একটা বিরতি নিয়ে আসি আপা, বিরতির পরে আমরা এটা আপনার কাছে একটু শুনবো। বিরতি নিচ্ছি। পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সুলতানা কামাল আপার কাছে জানতে চাইছিলাম যে ডক্টর মিজানুর রহমান বলছিলেন যে সারা দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, এতে মানবাধিকার বা সরকারের সংশ্লিষ্টতার প্রসঙ্গে। সেটা তো অবশ্যই ডক্টর মিজান তো যেই ব্যাখ্যাটা দিয়েছেন কিংবা যে বিশ্লেষণটা দিয়েছেন সেই ব্যাপারে কোনো দ্বিমত করার অবকাশ নাই, কারণ এটা একটা সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার মধ্যে থেকেই মানবাধিকার পরিস্থিতিগুলিকে আমাদেরকে চিহ্নিত করতে হয়। তবে আমি যে কথাটা বলবো যে এক একটা ঘটনা যখন ঘটছে সেখানে রাষ্ট্র তার দায়িত্বটাকে কতখানি গুরুত্ব দিয়ে দেখছে, সেটার উপর কিন্তু নির্ভর করবে যে জনগণের অধিকারকে কিংবা জনগণের বিচার পাওয়ার অধিকারটাকে রাষ্ট্র কতখানি সম্মান করছে, এবং সেই সম্মান করা না করার মধ্যে দিয়েই কিন্তু মানবাধিকারের বিষয়গুলি আবার বার হয়ে আসে। এবং আমরা এখানটা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রে যেই অভিযোগগুলি আমাদের কাছে আসে, আমরা যেহেতু একটা মানবাধিকার সংগঠন, আমাদের কাছে যে অভিযোগগুলি আসে, মানুষ তো কিছুটা বুঝতে পারে যে কারা ধরে নিয়ে যাচ্ছে। আশপাশের লোকজন তো দেখতে পায় যে গাড়ি করে আসলো এবং যেই ভঙ্গিতে তারা নামলো, তাদের শরীর স্বাস্থ্য কিংবা তাদের যে বিল্ড আপ, যেটা তো দেখতে পায় যে গাড়ি করে আসলো এবং যেই ভঙ্গিতে তারা নামলো, তাদের শরীর স্বাস্থ্য কিংবা তাদের যে বিল্ড আপ যেটা বলে শরীরে, সেটার যে একটা ধারণ আছে, সবকিছু দেখে তো বুঝতে পারে যে তারা প্রশিক্ষিত মানুষ না সাধারণ লোক যারা ধরে নিয়ে যাচ্ছে আত্মীয় স্বজন। এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অভিযোগ আছে যে আইন শৃঙ্খলা বাহিনীর মানুষজনই ধরে নিয়ে যাচ্ছে, এবং সেটা যদি না হতে হয়, সেই কথাটা যদি প্রতিষ্ঠিত করতে হয় যে না সেটা না, সেখানেও তো রাষ্ট্রের একটা বিরাট বড় দায়িত্ব রয়েছে সাধারণ জনগণকে নিশ্চিন্ত করা।
একটা নিরাপত্তা বোধ দাও যে দেখো না আসলে রাষ্ট্র এখানে করছে না, কিন্তু রাষ্ট্র না করলেও রাষ্ট্র অবশ্যই তৎপর, যথেষ্ট তৎপর এগুলি খুঁজে বার করে নেওয়ার জন্য। এবং সেটা থেকে আরেকটা জিনিস যেটা হয়, যেটা আমরা যখন বিরতি চলছিল সেই সময় আলোচনা করছিলাম, যে এত বেশি এগুলি বেড়ে যাচ্ছে কিসের জন্য, যে কারণ যখন মানুষজন দেখতে পাচ্ছে যে এই ধরনের একটা কাজ করে তাকে কোনো জবাবদিহিতার কাছে আসতে হচ্ছে না। এই কথাটা বলতে 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 বোধহয় আমার একটা মানে জিকিরের মতনই হয়ে গেছে এখন প্রায়, যে জবাবদিহিতা নাই, জবাবদিহিতা নাই, জবাবদিহিতা নাই বলেই এই অবস্থা হচ্ছে। তখন কিন্তু সাধারণ যে অপরাধগুলি সেগুলিও সংখ্যায় অনেক বেড়ে যায়, কারণ তারা এই পরিস্থিতিটার সুযোগ নেয় যে আমাকে তো জবাবদিহি করতে হবে না। এত বড় বড় অপরাধেরই কোনো রকম জবাবদিহিতা কেউ চাইছে না, কেউ নিচ্ছে না, রাষ্ট্র সেখানে গুরুত্ব দিয়ে দেখছে না। আমরা এই ফাঁকে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারি। তখন ব্যক্তিগত শত্রুতাগুলির যে মানে দিয়ে যে অপরাধগুলি ঘটতে পারে সেগুলিও অনেক বেড়ে যায়, ছোটখাটো অপরাধগুলি বেড়ে যায়, এবং সবাই মনে করে ফ্রি ফর অল একটা ব্যাপার হয়ে যায়, যে আইন হাতে তুলে নেওয়া, যেটা আমাদের মানবাধিকার কর্মীদের জন্য একটা বিরাট বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সেটার থেকেই কিন্তু আমরা একটা সূত্র দিয়ে দেখতে পারি যে কিসের জন্য এই যে পিটিএ মেরে ফেলা, ধাক্কা দিয়ে ফেলে দিল, এই যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, যে পুলিশ যেতে যেতে পুলিশের হাত থেকে, পুলিশ বলছে ছিনিয়ে নিয়েছে, লোকজন বলছে ছিনিয়ে নেওয়ার কোনো পরিস্থিতি ছিল না, আমরা ভিডিওতে দেখেছি সেরকম ছিনিয়ে নেওয়ার পরিস্থিতি ছিল না, গাজীপুরে পুলিশ হাতে ছেড়ে দিল। মানে অতখানি কষ্ট করতেও রাজি না যে আমি নিয়ে যেয়ে তারপর তাকে শাস্তি দেই কিংবা আইনের মাধ্যমে দেই, আগে মেরেই ফেলতো, এখন যা অন্যরাই মেরে ফেলুক। এই যে একটা প্রতিদিনকার অবনতি ঘটছে মানুষের মূল্যবোধে, মানুষের চিন্তাধারায়, মানুষের প্রতি ভালোবাসা, অধিকার, মর্যাদা, এসবের যে ভ্যালুস যেগুলি থাকে, মূল্যবোধগুলি থাকে, এগুলি তো ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছে। তখন তো সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে ঘটতে মানবাধিকারের প্রতিও যে শ্রদ্ধা, মানবাধিকারেরও যে একটা অবস্থান কিংবা একটা মান, সেটা তো একেবারেই পড়ে যাচ্ছে। তার মানে আপনি বলছেন যে রং সিগন্যাল যাচ্ছে, রং সিগন্যাল যাচ্ছে মানুষের কাছে একদম। অ্যাডমিনিস্ট্রেশন তো চলে সিগন্যাল দিয়ে, যখনই সিগন্যাল হয়ে যায় সেটা দেখে যদি মনে করে যে আমি যা ইচ্ছা তা করতে পারি, অসুবিধা নাই, তখন তাই করবে। স্যার কয়েকদিন থেকে একটা বিষয় আলোচনা আসছে যে মানে আদালতে অভিযোগ, জবাবদিহি প্রসঙ্গে আরেকটা সাইড, এটা যে আদালতে অভিযোগ উপস্থাপনের পর প্রাথমিকভাবে সেটা প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না পুলিশের, এই সুযোগে কোনো ঘটনা ঘটলেই অজ্ঞাতনামা 100 জনকে আসামি করে মামলা জুড়ে দেওয়া হয়। এই জিনিসটার কি স্যার প্রতিকার বা এটাকে কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে? এটা কালকে আমাদেরকে একজন লয়ার বলছিলেন একটা আলোচনায় যে সিআরপিসির ওই ধারাগুলি উঠিয়ে দেওয়া হয়েছে, ফলে যে জিজ্ঞেস করা বা করার নাকি স্কোপ নেই। আমরা এগ্রি করি নাই, কারণ আসলে তিনটা মিলে আমি মনে করি মানবাধিকার একটা পুলিশ, একটা ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়ারি অ্যাজ হোল। তো কারণ এদের কন্ট্রোল করলে তো পুলিশকে একমাত্র জুডিশিয়ারি প্রপারলি কন্ট্রোল করতে পারে, এবং বিশেষ করে ম্যাজিস্ট্রেসি যেটাকে আমরা বলি। তো যে ধরে আনলেই তাকে জেলে দিতে হবে অথবা রিমান্ডে দিতে হবে, এটা কোনো রকমেই কেউ বিশ্বাস করেনি আমরা। কারণ আমরাও আইনের লোক, আমরাও ম্যাজিস্ট্রেসি করেছি। আমরা যখন সাব ডিভিশনাল ছিল কত লোক এনেছে, জিজ্ঞেস করেছি যে আপনি প্রাইমা ফেসি কেস কিভাবে হলো। এখন একটা লোক ধরেন দুনিয়াতে সে আশেপাশও নাই, তারে বললেন যে এই কাজটা হয়েছে, তাহলে তো ওকে পুলিশকে প্রমাণ করতে হবে যে সে এই জাতীয় লোক বা সে এই থেকে ঢিল ছুটতে পারে। তো কিছুই যদি সে প্রমাণ না করতে পারে, সে এসছিল হয়তো একটা গরিব লোক, দেখা গেল যেটা আমরা গত রেজিমের সময় দেখছি, এবারও দেখি যে গণগ্রেপ্তার যখন হয়, বাসে করে নামে, হয়তো মুড়িকে নিয়ে যাবে আত্মীয়ের কাছে, তাকেও ধরে নিয়ে চলে গেল এবং তাকে আপনি 4 দিন রেখে দিল। এবং একজন মন্ত্রী বলেছিলেন একবার, তাকে জিজ্ঞেস করা হয়েছে, খুব ইম্পর্ট্যান্ট মন্ত্রী, তিনি বলছেন কিছু না 3 দিন পর ছেড়ে দেবে, অ্যাজ ইফ 3 দিন জেলে থাকা কিছুই না। এটা তো একটা হাসি খেলার ব্যাপার যে 3 দিন থাকবে, আপনারা এত চিন্তা করছেন কেন, 3 দিন পরে ছেড়ে দিবে। তো এগুলি খুব লাইটলি দেখা হয়, এবং লর লোক যারা, তারা ভালো করে জানে প্রথমে তো ইট হ্যাজ টু কাম উইদিন দ্য মিস্ট্রি অফ দ্য ল। এখন ধরেন আমাদের যেমন আইনে আছে যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে আপনার ধরেন ইনজাংশন দেওয়া যাবে না, ওই যাওয়া যাবে না। আমি একবার এই ধরনের একটা কথা চেষ্টা করছিলাম, তখন আমাকে, আমার খেয়াল আছে, ল সেক্রেটারি আমাকে বুঝিয়েছিলেন যে প্রথমে তো আপনাকে করতে হবে এটা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ। এখন আমি একটা লোককে ধরে হয়তো থাপ্পড় একটা দিয়ে বললাম যে ও ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজের হ্যাম্পার করছে, সেজন্য এটার কোনো কেস হবে না, এটার কোনো রিট হবে না। মুদ্রা তো করতে হবে যে এই বিষয়টা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ে, এই বিষয়টি এই আইনের মিস্ট্রিপে আসে। দেখা যায় মিস্ট্রিপে আসে না, তাও ধরে তারে নিয়ে যাচ্ছে।
সেটা তো হতে পারে না। আপনাকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিব। বিরতির পরে যে বিষয়টি নিয়ে আলোচনায় আসবো সেটি হচ্ছে যে জাতীয় মানবাধিকার কমিশন যে আইনের বলে গঠিত হয়েছে সেই আইনটি আপনাকে এই কমিশনটি চালানোর ক্ষেত্রে আপনি যেভাবে চালাতে চাচ্ছেন সেভাবে চালাতে পারছেন কিনা, 2-3টি ধারা নিয়ে কথা বলবো। আপনাকে বিরতি নিচ্ছে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ডক্টর মিজানুর রহমানের কাছে তিনটি মানে মানবাধিকার জাতীয় মানবাধিকার কমিশন আইনের তিনটি ধারা একটু দৃষ্টি আকর্ষণ করবো। একটি হচ্ছে 12 ক, একটি 18 1, একটি হচ্ছে 19 1 ক। আমি যদি আপনি স্যার আইনটি আপনি খুব ভালোই জানেন যে 12 ক দিয়ে স্যার আপনি তদন্ত করতে পারবেন, কিন্তু আমি যে প্রসঙ্গটি তুলতে চাই স্যার আপনার কোনো তদন্ত সেল নাই। 18 1 আপনি বলছেন যে আপনি প্রতিবেদন চাইতে পারবেন, কিন্তু স্যার আপনি প্রতিবেদন না চাইলে সরকারের আপনি কি করবেন সেটা আপনার আইনে কোনো কিছু বলা নাই। 19 1 ক তে আপনি বলছেন যে সুপারিশ করতে পারবে কোনো নিয়ম শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। ভালো মনে থাকে না স্যার? হ্যাঁ, সুপারিশ করতে পারবে, কিন্তু সুপারিশ না করলে কি করবে সেটাও কোনো কিছু বলা নাই। আপনার একটু হাত পা বাঁধা একটু ওরকম মনে হয় কিনা? দেখুন, আপনি যে তিনটি ধারার কথা বলেছেন, তিনটি ওভাবে যদি ব্যাখ্যা করি বিচ্ছিন্নভাবে, তাহলে কিন্তু মনে হতে পারে যে আমাদের ক্ষমতা একটা বেঁধে দেয়া হয়েছে এবং এর ভিতরে থেকে কতটুকু আর কাজ বা করা যায়। কিন্তু আমরা কিন্তু যখন দায়িত্ব নিয়েছি আমরা কিন্তু এগুলোকে বাধা হিসেবে গ্রহণ করিনি একটি মাত্র কারণে। সেটি হচ্ছে আমরা যাত্রা শুরু করছি সুলতান আপাদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা মনে করেছি যে আমাদের যতটুকু ক্ষমতা দেয়া আছে আইন বলে আমরা চেষ্টা করে দেখি না কেন কতদূর পর্যন্ত আমরা যেতে পারি। এবং যখন আমরা কাজ করতে থাকব তখন প্রতিনিয়তই কিন্তু আমরা এই বাস্তবের সঙ্গে মুখোমুখি হতে হতে কিন্তু তখন আরো স্পষ্ট করে বোঝা যাবে যে কতখানি বাধার সৃষ্টি করছে। আমি কিন্তু একটি ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস আছে, সেটি হচ্ছে যে আমাদের কর্মকাণ্ডের ফলে যদি জনগণের মনে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি কোনো শ্রদ্ধাবোধ যদি জাগ্রত করতে পারি, আমরা যদি আস্থার জায়গাটা যদি মজবুত করা যায়, তাহলে কিন্তু ওই কাগজে কলমে আপনার কতটুকু ক্ষমতা আছে এটা কিন্তু খুব বেশি তখন আর প্রয়োজন হয়ে দাঁড়ায় না। তখন আমাদের যে আস্থাটা জনগণের এবং জনগণের যে শক্তি জাতীয় মানবাধিকার কমিশনের পেছনে থাকবে সেটি দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত যাত্রা করা যেতে পারে। স্যার আমি একটু কথা বলি, আমি একটু জাস্ট খালি একটু মাঝখানে বলি যে স্যার অনেকগুলি প্রতিষ্ঠান আমরা দেখি যাদেরকে কাগজে কলমে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে তারপরেও তারা পারে না স্যার, যদি কাগজে কলমেই না দেওয়া হয়। আমরা কিন্তু কাগজে কলমে না পেয়েও কিন্তু অনেক কিছু করছি, and that is what makes the difference। এবং আমাদের আপনি আজকে হয়তো জেনে খুশি হবেন যে প্রথম দিকে যখন আমরা কাজ শুরু করেছি, আমরা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো প্রতিবেদন চাইতাম একটা সময় বেঁধে দিয়ে, আমরা দেখেছি যে মাসের পর মাস চলে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের ওই চিঠির উত্তর দেওয়াটা প্রয়োজনীয়তা অনুভব করতো না। আজকে আমি আপনাকে একদম খুব দৃঢ়ভাবে বলতে পারি যে আমাদের পত্র পাবার মানে যেভাবে সময় বেঁধে দিই, আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখছি যে সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন কিন্তু তাদের কাছে পাচ্ছি এবং তারা আমাদের জানিয়ে দিচ্ছেন। স্যার আপনি তো আইনে খুব অধিকাংশটা বললে স্যার, এই যে রাষ্ট্রপতির কাছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তদন্ত সহযোগিতা করছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে কমিশন। আপনি চিঠির পর চিঠি দিয়ে যাচ্ছেন স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু স্যার আপনার চিঠির জবাব দিচ্ছে না স্যার। এটিও আছে। আমি বলছি যে আমাদের অনেকগুলো ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন বেশি স্পর্শকাতর, যেগুলো হয়তো জনগণের মনে নানা ধরনের প্রশ্নের উদ্রেক করে, অনেকগুলো ক্ষেত্রে কিন্তু তারা ওই এক ধরনের আপনার ওই তাল বাহানা করে কালক্ষেপণ করবার একটা, বা আমরা তদন্ত চলছে এখন পর্যন্ত শেষ হয়নি আরো সময় বাড়িয়ে দেয়া হোক, এগুলো চলছে আর কি। এবং আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা ঠিক করেছি যে আমাদের 4টি বিশেষ আমাদের স্পর্শকাতর বিষয় ছিল যেগুলো নিয়ে আমাদের পরশু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবার কথা। আজকে কিন্তু ওই 4টের ভিতরে 2টো উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, অলরেডি প্রতিবেদন দিয়ে দিয়েছেন তারা 2টোর, আর মাত্র 2টো বাকি আছে। অর্থাৎ দেখুন যে আমাদের কাজের মাধ্যমে কিন্তু তারা আমাদেরকে খুবই সিরিয়াসলি নেবার একটা প্রবণতা কিন্তু আমরা এটা লক্ষ্য করছি, যেটা আমরা মনে করি একটা ইতিবাচক লক্ষণ জাতীয় মানবাধিকার কমিশনের মানে কাজের ক্ষেত্রে। তবে হ্যাঁ, আপনি যেগুলো দেখিয়েছেন আপনি, যেমন মনে করুন আমরা একটি তদন্তের ক্ষেত্রে আমরা দেখলাম, আমরা র্যাবের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল সেখানে, এবং সেই মানে নিখোঁজ হয়ে যাবার, গুম হয়ে যাবার তদন্ত করতে করতে গিয়ে দেখা গেল যে অল দ্য ফিঙ্গার্স আর পয়েন্টেড টুয়ার্ডস অ্যান অফিসার, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। যখন আমরা আবার ফেরত পাঠিয়ে দিলাম পুরো তদন্তটি, যে যার প্রতি ইঙ্গিত করা সব সম্পূর্ণ অঙ্গুলি মানে নির্দেশিত হচ্ছে, তাকে জিজ্ঞেস না করে তদন্ত প্রতিবেদন কিভাবে আপনারা সম্পন্ন করতে পারেন, তখন উত্তরটি আসলো যে হি কামস ফ্রম এ মিলিটারি ব্যাকগ্রাউন্ড, উনি ওনার যে মাদার ফোর্স, সে মাদার ফোর্সে চলে গেছেন এবং ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবার কোন রকম ক্ষমতা আমাদের নেই।
সো দ্যাট ইজ এন হিন্ড্রেন্স। ওখানে গিয়ে তখন আমরা আটকে যাচ্ছি। তখন আমরা করতে পারি কি, তখন আমরা চিঠি পাঠিয়েছি ডিফেন্স মিনিস্ট্রির মাধ্যমে যে আপনারা এটাকে জিজ্ঞাসাবাদ করে আমাদের কাছে জানাবো, আমি কি স্যার- এবং সেটা 6 মাস সময় আমি কি স্যার দর্শকদের একটু বলবো যে স্যার আপনি এই যে যেই প্রসঙ্গে আপনি কথা বলছেন সেই প্রসঙ্গে আপনি প্রথম চিঠিটি দিয়েছিলেন 10 নভেম্বর 2008 সালে। এক্স্যাক্টলি, আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউট, আমরা দিয়েছি। এবং এটি এই যে কারণটা কিন্তু কথা বলছেন সেই প্রসঙ্গে আপনি প্রথম চিঠিটি দিয়েছিলেন 10 নভেম্বর 2008 সালে। এক্স্যাক্টলি, আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউট, আমরা দিয়েছি। এবং এটি এই যে কারণটা কিন্তু ওখানেই। 3.5 বছর। হ্যাঁ, মানে 2008 কি আপনি না, জয়েন না? 2008 সালে কিন্তু আমরা কিন্তু দিইনি। আমরা join করেন। আমরা কিন্তু না, এটা- 2009 সালে গঠিত তদন্ত হ্যাঁ। বা মানে মানবাধিকার কমিশন, কিন্তু ওই আইনে আছে যে এটি 2008 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকর এটা আপনার কাজ মানে কিন্তু সুতরাং মানে কিন্তু ওনারা চার্জ নিয়েছেন অনেক পরে। 2009 হ্যাঁ, বিচারপতি আমাদের আমিরুল কবির আমিরুল চৌধুরী ইসলাম কিন্তু- সাহেব ছিলেন হ্যাঁ, উনি কিন্তু প্রথম এই চিঠিটা লিখেছিলেন লিখেছেন। আর কি। So, ওখান থেকে কিন্তু ওই সময়টা আপনি legacy-টা বর্ণনা করতে রয়েছে আর পারেন, কি। দ্যাট ইজ ওকে। এবং এরকম দুই একটি ক্ষেত্রে যে ঘটে না তা কিন্তু নয়, এটা কিন্তু আমি নির্দ্বিধায় আচ্ছা, স্বীকার এটি একটি করব। ব্যতিক্রম। জি, এটা ব্যতিক্রম। সুলতানা কামাল আপার কাছে একটু জানতে চাই যে মানবাধিকার কমিশন নিয়ে বাংলাদেশের মানুষের আস্থার জায়গাটি তৈরি হয়েছে কিনা, যে দাবিটি। আমি বলবো যে এখানে ডক্টর মিজান বসে আছেন বলে এই কথাটা বলছি তা না, আমার নিজের ব্যক্তিগত অনুভূতির থেকেও আমি বলতে পারি, এবং অন্যান্যদের কাছ থেকে আমি যেই তথ্যটা পাই সেটা থেকে আমি বুঝতে পারি যে মানুষ কিন্তু অনেক বেশি আশাবাদী এখন হয়েছে মানবাধিকার কমিশন সম্পর্কে। কারণ একটা কথা ডক্টর মিজান বলছিলেন তো যে অনেক সময় ক্ষমতা দেয়া থাকলেও ক্ষমতা ব্যবহার করে, কিংবা আপনিও বলছিলেন, এবং অনেক সময় ক্ষমতা না থাকলেও কিন্তু ক্ষমতার নানা পথ ধরে কিছু কিছু কাজ করা যায়। আমরা একটা কথা বলি যে আমাদেরকে যে দায়িত্বটা দেয়া হবে সেটা আমরা লেটার অনুযায়ী নিব না স্পিরিট অনুযায়ী নিব। সেটা যদি আসলে খুব গুরুত্ব দিয়ে স্পিরিট অনুযায়ী নেওয়া যায়, এবং আমি নিজে কাজটাকে যদি যথেষ্ট সম্মান এবং গুরুত্ব দিয়ে করি কাজটা, সেটার একটা গ্র্যাভিটি কিন্তু কোথাও না কোথাও অনুভূত হয়, পাওয়া যায়, সেটার একটা চাপ কিন্তু কোথাও না কোথাও পাওয়া যায়, এবং তখন কিন্তু অনেক সমর্থক শক্তি পাশে চলে আসে এবং সেটা নিয়ে এগোনো যায়। এবং ডক্টর মিজানের কাজের মধ্যে, কিংবা এখন যে নতুন যে হিউম্যান রাইটস কমিশন গঠিত হয়েছে, সেটার মধ্যে থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি যে তারা যেহেতু তাদের কাজটা গুরুত্ব সহকারে নিচ্ছেন, সেই জন্য আশেপাশে আমরা যারা আছি আমরাও কিন্তু তাদের সঙ্গে অনেকটাই যুক্ত হতে পারছি, যোগ করতে পারছি শক্তি, এবং সমস্ত কিছু মিলে মানুষজন কিন্তু আগের থেকে অনেক বেশি আশাবাদী হচ্ছে। হয়তো একেবারে নিখুঁতভাবে আমরা কাজগুলি করতে পারছি না, আমি নিজেও একটা মানবাধিকার সংগঠন পরিচালনা করি, আমরাও তো অনেক চেষ্টা করি, সবসময় কি আর সম্পূর্ণ কাজটা করতে পারি, কিন্তু আমাদের চেষ্টা, আমাদের নিষ্ঠা, আমাদের যদি স্বচ্ছতাটা বজায় থাকে, যেটা আমাদের সবসময় করা উচিত, তাহলে কিন্তু মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে, এবং মানুষই তখন আমাদেরকে শক্তিটা দেবে, মানুষই আমাদের সঙ্গে এসে হাতে হাত মিলিয়ে আমাদেরকে অনেক শক্তিশালী করে দেবে। মহিউদ্দিন, মানবাধিকার কমিশন যখন করা হয় তখন আমি এটার সাথে ইনভলভ ছিলাম, এবং এই ইয়েটা কিন্তু সরকার খুব একেবারে স্বতঃপ্রণোদিত হয়ে নিজেদের অতি আগ্রহে কিন্তু করেনি। এটা বাইরের বিভিন্ন গ্রুপের একটা চাপ ছিল, বিশেষ করে মানবাধিকার গোষ্ঠী, তারপরে ইন্টারন্যাশনাল ইয়ে, এবং এটা অ্যাট ওয়ান গো, এটা একদম সাংঘাতিকভাবে ইফেক্টিভ হবে। এটা আমরা যারা এটাকে পাশ করানোর পক্ষে ছিলাম, চেষ্টা করেছি, তারা আমরা মনে করি নাই। এই জন্য অনেকগুলি ক্ষমতার কথা আপনি বলেছেন, যখন এগুলি আলোচনা হয়েছে তখন এসব কথা উঠেছে যে এগুলি তো কোনো তাহলে কোনো টুথলেস ইয়ে হলো। তো আমরা মনে করেছি যে ইভেন টুথলেস হলো, বাংলাদেশে কিন্তু মানবাধিকার কমিশন হবে হবে এটা প্রায় 10-12 বছর থেকে কাজ চলে যাচ্ছে, কিন্তু হচ্ছিল না। আমরা মনে করছি ঠিক আছে, উইথ সাম ইনঅ্যাডিকুয়েসিও যদি একটা কমিশনের এই আইনটা হয়ে যায় তাহলে একটা বড় অ্যাচিভমেন্ট হবে, সেইভাবেই এটা পাশ করা হয়েছে। এবং মনে করা হয় নাই যে অ্যাট ওয়ান গো সম্পূর্ণভাবে একটা পরিশোধিত এবং পারফেক্ট একটা ল হবে। এটা হবে, আস্তে আস্তে হবে, কিন্তু কিছু একটা তো অন্তত আছে। এখন তো একটা যাওয়ার সংস্থা আছে, যাওয়ার লোক আছে, এবং কেউ কথা বলছে। এই কথাগুলি হয়তো এখন কেউ শুনছে না, ভবিষ্যতে শোনার জন্য ওনারাই আবার প্রস্তাব দিবেন, আবার বিভিন্ন সংস্থা বলবে না এটাকে আরো স্পাইক করা হোক, তখন এটা হয়তো আরো ইমপ্রুভড হবে। সুলতানা আপা, আপনাকে ধন্যবাদ ডক্টর সাদত। সুলতানা আপার কাছে একটু জানতে চাইবো যে আমাদের কিন্তু ঘটনার স্রোত আসে, এবং একটি ঘটনা শেষ হলে পরের এই ঘটনাটাকে আর কখনো মনিটর করা হয় না। সেই ক্ষেত্রে একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনার কাজটিকে আপনি কিভাবে বিবেচনা করেন? যে আমার মনে হয় যে এটা মূল্যায়ন করেন, sorry। বাস্তব ক্ষেত্রে অনেক সময় সেটা মনে হয়, দেখাও যায়, কিন্তু
আমাদের একটা কিন্তু লক্ষ্য থাকা উচিত যে কোনো একটা কাজ যখন হাতে নিয়েছি সেটার একটা চূড়ান্ত ফলটা দেখা, সেটা যদি না হয় তখন কিন্তু মানুষের মনের মধ্যে আবার হতাশা চলে আসে যে কাজটা শুরু হয়েছিল কিন্তু শেষ তো হলো না, ফলটা তো আমরা পেলাম না। মানুষ যদি আসলে যেটা বলে না যে জাস্টিস যদি না করা হয়, জাস্টিস যদি মানুষ অনুভব করতে না পারে, সেটাকে কিন্তু বিচার হওয়াটাকে বলে না। হ্যাঁ, মানুষের কিন্তু সেটা বাস্তব জীবনে বিচারটাকে পেতে হবে, বিচারটাকে ভোগ করতে হবে, তখনই একমাত্র বলা চলে যে সেখানে বিচার হয়েছে। তো সেই জন্যে আমাদের যে জিনিসটা করতে হয় একটা মানবাধিকার সংগঠন হিসাবে, আমাদের কিন্তু অনবরত এটার পিছনে লেগে থাকতে হয়, এবং এই পিছনে লেগে থাকাটা, এই অধ্যাবসায়টা আমাদের একটা চরিত্রের মধ্যে নিয়ে আসতেই হয়, না হলে কিন্তু হবে না। স্যারের কাছে প্রশ্ন করবো যে স্যার, এই যে মানবাধিকার রক্ষায় আমাদের বিচার আদালত, ট্রায়াল কোর্ট যেটা আর কি, সেইটার ভূমিকা স্যার আপনি কিভাবে দেখছেন, যে ট্রায়াল কোর্ট তার? দেখুন, আমি কিন্তু বলবো যে আমাদের দেশের অনেকাংশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি যে ঘটে, এবং অনেক সময় দেখবেন যে জনগণ নিজের হাতে আইন তুলে নেয়, এর অন্যতম কিন্তু কারণ যে আমাদের ন্যায় বিচার প্রশাসনের ব্যর্থতা রয়েছে। আমরা সেখানে দীর্ঘসূত্রিতা রয়েছে, সেখানে দরিদ্র মানুষ যেতে পারছেন না, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, এবং আদালত সবসময়ই যে ঠিক আইন অনুসারে তার কাজ পরিচালনা করছেন এমনটি কিন্তু অনেক সময় দৃশ্যমান হয় না। নানা কারণে কিন্তু এক ধরনের মানে আস্থাহীনতা জনগণের মধ্যে বাসা বাঁধে, বিশেষ করে গ্রামীণ দরিদ্র জনগণের ভেতরে, যারা আদালতের সংস্পর্শে আসতে চান না। এটি যতক্ষণ মধ্যে আমাদের মানে উত্তরণ না ঘটছে অবস্থা থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানবাধিকার পরিস্থিতি আদালতের মাধ্যমে এগুলোকে প্রয়োগ করা এবং বাস্তবায়ন করা খুবই কঠিন সাধ্য হবে। তবে আমি একটি কথা বলি, যেহেতু আপনি বলেছিলেন সময় প্রায় শেষ হয়ে গেছে, যে ওই দানকোর কথাটি, যে আমি কেন দানকো হতে পারছি না। আমরা কিন্তু দানকো হতে পারিনি, তা কিন্তু বলবেন দানকো হবার যে প্রক্রিয়া, সে সংগ্রামে কিন্তু আমরা আছি। আমরা কিন্তু এখনো বুক চিরে দেখাতে পারি যে লিমনের জন্য আমাদের বুক কাঁদে, কাঁদের জন্য আমরা কষ্ট পাই, সাংবাদিক নির্যাতন হলে সেই নির্যাতনের যে ঘা এবং যে মর্মবেদনা, সেটা কিন্তু আমরা অনুভব করি। কিন্তু আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা চাই যে দেশের অধিকাংশ মানুষ ভেতরে এই মর্মবেদনা এবং মানুষের মর্যাদা সম্পর্কে যে চেতনা, সেটি যেন বাসা বাঁধে, যেন মানবাধিকারের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকেন, আমার দায়িত্ব পালন যেন আমি সঠিকভাবে করি, যেন আমার দায়িত্ব সম্পাদনের মাধ্যমে অন্যের অধিকার যেন সুপ্রতিষ্ঠিত এবং সুনিশ্চিত হতে পারে। সেই কাজটি কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন আমরা ঐকান্তিকভাবে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে করবার চেষ্টা করছি। আমরাও আশা করবো যে আপনারা এটা করতে পারেন। ডক্টর সাদত হোসেন, এই বিচার আদালতের অবস্থাটা নিয়ে মানে আমার প্রশ্নের প্রেক্ষিতে ডক্টর মিজান যেটা বললেন যে অনেক ক্ষেত্রে উনি দেখছেন, এ থেকে উত্তরণের উপায় কি আমাদের যদি খুব সংক্ষেপে দেখেন, বিচার আদালতে কিন্তু দুটো জিনিস আছে। একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ যে পার্ট, যেখানে বিচার হয়, বিচারের কিন্তু চূড়ান্ত রায় নিয়ে বাংলাদেশে কিন্তু খুব একটা বড় প্রশ্ন এখনো আসেনি, যে একদম চূড়ান্ত হাইয়েস্ট কোর্ট যে রায় দিয়েছে শেষ পর্যন্ত, সেগুলি কিন্তু কোশ্চেন। মোস্ট প্রবলেম হলো প্রসিডিউরাল অ্যাসপেক্ট। প্রসিডিউরাল অ্যাসপেক্ট কিন্তু ওই আসলে পুলিশ ম্যাজিস্ট্রেটের মধ্যে মেইনলি সীমাবদ্ধ, এবং যখন কেউরে হ্যারাস করতে হয়, যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী আরেক গোষ্ঠী বা ব্যক্তিকে হ্যারাস করে, অথবা সরকারও যখন কেউরে হ্যারাস করতে হয়, মেইন কাজটা হয় কিন্তু প্রসিডিউরাল অ্যাসপেক্টে, যে তাকে ধরে কিছুদিন ধরে রাখো, কিছুদিন জেলে ফেলে রাখো, তারপরে তাকে রিমান্ডে নিয়ে একটা পিটুনি দাও, বা তাকে জয়েন্ট ইন্টারোগেশনের নামে গিয়ে তাকে ইয়ে করো। কিন্তু মূল আইনের ক্ষেত্রে, মূল বিচারের ক্ষেত্রে বড় রকম কিছু একটা ইন্টারফিয়ারেন্স গভর্নমেন্টও খুব একটা শেষ পর্যন্ত খুব বেশি করতে পারে না। অনেক সময় গভর্নমেন্টের টার্মও থাকে না, এবং তাকে যেতে হয় মোটামুটি পদ্ধতির মধ্য দিয়ে। আরেকটা জিনিস, একটা বিচার হবে কি, আদালতে শুদ্ধ হবে, এটা নির্ভর করে তার প্রশাসনিক সাপোর্ট কি পেলেন। প্রশাসনিক সাপোর্ট না পেলে কিন্তু কোনো বিচার করা সম্ভব না। এবং বাংলাদেশের আমরা যেই লগুলি ফলো করি, ব্রিটিশ ল, সেখানে কিন্তু আপনার বাবাও যদি মারা যায়, কেসটাতে আপনি কিচ্ছু না, কেসটা হচ্ছে পুলিশ কেস, স্টেট বাদী হয়ে যায়, এবং আপনি পুলিশের পিছনে পিছনে কিন্তু ঘুরতে হবে। এটা আমাদের সিস্টেমটা এরকম। আপনি যদি কমপ্লেন কেস করেন তাহলে ভিন্ন, আবার অনেক ঝামেলাও আছে সেখানে। সুতরাং আমাদের সিস্টেমটার মধ্যে গভর্নমেন্ট এবং প্রশাসনের প্রচুর সাপোর্ট লাগে, আর এখানে যদি এই সাপোর্টটা যদি আপনি ইনশিওর না করতে পারেন, তাহলে আপনি বিচার পাবেন না, এবং সেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে। আপনাদের তিনজনকে আজকের আলোচনা আসার জন্য অনেক ধন্যবাদ। আমি চট করে আমাদের একজন দর্শক সুলতান আপার প্রতি একটা আহ্বান জানিয়েছেন যে আপনাদের যোগ্য উত্তরসূরি তৈরি করুন, এবং ডক্টর মিজানুর রহমান এবং সাদত হোসেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।